রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে গণঅভ্যুত্থানের। জুলাই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা তারুণ্যের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। সকাল থেকে উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু মানিক মিয়া অ্যাভিনিউ। দিনভর নানা আনন্দ আয়োজন। ঘোষণাপত্র নিয়ে কয়েকটি দলে মিশ্র প্রতিক্রিয়া। হেলিকপ্টারে নয়, বোন রেহানা সহ 3 জনকে নিয়ে শেখ হাসিনা দিল্লি পালান। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঘাঁটিতে অপেক্ষা করেন দীর্ঘ সময়। প্রত্যেক মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। অভ্যুত্থানে বর্ষপূর্তিতে তারেক রহমান। মব ভায়োলেন্স, নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান। মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না। অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে 6 এনসিপি নেতার কক্সবাজার ভ্রমণ ঘিরে নানা গুঞ্জন। পিটার হাসের সাথে বৈঠকের খবর উড়িয়ে দিলেন তারা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অবশেষে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানালেন নির্বাচিত সরকার তফসিলের মাধ্যমে ছাত্র গণ অভ্যুত্থানকে দেবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি। জুলাই শহীদদের ঘোষণা দিয়েছেন জাতীয় বীর হিসেবে। হতাহতদের পরিবার পাবেন আইনি সুরক্ষা। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে ডক্টর ইউনূস আরও বলেন, সংস্কার শেষে যুক্তিসঙ্গত সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আশা, সে নির্বাচনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে তারুণ্যের কাঙ্ক্ষিত গণতন্ত্র। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান। প্রামাণ্য চিত্রে শহীদ মাহমুদুর রহমান সৈকতের পরিবারের গল্পে যেন তুলে ধরা হয় হাজারো শহীদের কথা। এরপর বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, ডক্টর ইউনূস ঘোষণাপত্রের 28টি পয়েন্ট জনগণের সামনে উপস্থাপন করেন। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। অন্তর্বর্তী সরকার বলেন, 72-এর সংবিধানের দুর্বলতার কারণে বিগত সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। ঘোষণাপত্রে বলা হয়, দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এসেছিল একাগারো। ষড়যন্ত্রমূলক ব্যবস্থায় শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয়। প্রায় 15.5 বছরের শাসনামলে হাসিনা সরকার চালিয়েছে দুঃশাসন, গুম, খুন আর আইন বহির্ভূত হত্যাকাণ্ড। 11-র মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য এবং ফ্যাসিবাদের পথ সুগম করা হয়। সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় 16 বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম,
হামলা মামলা, গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। অবৈধভাবে ক্ষমতা দখলে রাখতে আওয়ামী লীগ কথা বলা হয়। সেই সাথে করা হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের উপযুক্ত বিচার। আওয়ামী লীগ সরকার 3টি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে। ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে। গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় ঘোষণাপত্রে। জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। নির্বাচন ইস্যুতে বলা হয় যুক্তিসঙ্গত সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তির অনুষ্ঠান। সেই সঙ্গে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হলো জুলাই ঘোষণাপত্র ঘোষণা। সহকর্মী আকলাকুস সাফা রয়েছেন সংসদ ভবন এলাকায়। সাফার কাছ থেকেই জানবো বিস্তারিত এই সম্পর্কে। সাফা, অবশেষে জুলাই ঘোষণাপত্র আলোর মুখ দেখল, সার্বিক প্রতিক্রিয়া কেমন দেখছেন? সাধারণ মানুষও বা কেমন বলছে এই ঘোষণাপত্রকে? রাজনীতিবিদদের প্রতিক্রিয়া কেমন? সে সঙ্গে এই উৎসব মুখর পরিবেশ যা দেখতে পাচ্ছি আসলে ইতিমধ্যেই পর্দায়, সেসব সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ রবিন। উৎসব মুখর যে পরিবেশ আপনি দেখছেন এটা আসলে শুরু হয়েছে একেবারে দুপুর থেকেই, এবং 1 বছর পূর্তির যে জুলাই গণ অভ্যুত্থানের তারাই অংশগ্রহণ করেছেন যারা ঠিক 5 আগস্ট 1 বছর আগে যারা রাজপথে নেমে এই গণ অভ্যুত্থান করেছিলেন এবং গণ অভ্যুত্থান করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। এরপর তাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক কিছুই ছিল, সেইগুলোরই যে বাস্তবায়ন এবং সেটার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি হলো আজ যে জুলাই ঘোষণাপত্রের ঘোষণার মধ্য দিয়ে। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মানিক মিয়া এভিনিউর সামনে জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা তারা গান পরিবেশন করছেন এবং তাদের সঙ্গে সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নেচে গিয়ে কিন্তু এই যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস কিন্তু করছেন সাধারণ মানুষ যারা সেখানে জড়ো হয়েছেন। এবার আমি রাজনীতিবিদদের প্রতিক্রিয়ায় আসি। যদি বলি এক লাইনে যতগুলো দল এসেছিল তারা কিন্তু এক বাক্যে এই ঘোষণাপত্রটি বিষয়ে সরাসরি তাদের সন্তুষ্টি তারা জানায়নি। তারা বলেছে বেশিরভাগই যে তাদের যত প্রস্তাব ছিল সেই সবগুলো প্রস্তাবের প্রতিফলন হয়নি। কেউ বলেছেন যে দেশের বৃহৎ স্বার্থে তারা এটাকে মেনে নিচ্ছেন। আবার যেমন বিশেষ করে জামায়াতে ইসলামী তাদের যিনি নায়েবে আমির তিনি যেটি বলছিলেন যে তারা চেয়েছিলেন 1971 সালের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সম্মানিত করা হয়েছে, তাদেরকে যেমন আজীবন ভাতার আওতায় আনা হয়েছিল, জুলাই যোদ্ধাদেরকেও যাতে সেরকমভাবেই সম্মান দেওয়া হয় এবং তাদেরকে ভাতার আওতায় আনা হয়। তাছাড়া ঘোষণাপত্রকে তারা চেয়েছিলেন সংবিধানের প্রিয়েম্বলে যেটিকে তফসিলে কথা বলা হয়েছে, তফসিলে আনার কথা বলা হয়েছে, সেটি নিয়ে তারা কিছুটা অসন্তোষের কথা বলেছেন। এছাড়া অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু যেমন হেফাজত ইসলাম তারা শাপলার যে হত্যাকাণ্ড সেটি অন্তর্ভুক্তি চেয়েছিলেন এই ঘোষণাপত্রের মধ্যে, সেটি কিন্তু পায়নি।
আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল, যিনি বিএনপির যে প্রতিক্রিয়া সেগুলো অথবা অন্যান্য আরও যে দলগুলো ছিল তার সঙ্গে কথা হয়েছে, আমরা তার কাছ থেকে সেই প্রতিক্রিয়ার বিষয়ে জানার চেষ্টা করব। বিএনপির কোনো প্রতিক্রিয়া আপনি এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? আমরা দেখলাম ৭৫ সালের ৭ই নভেম্বরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, অথবা বিএনপি তফসিলের কথা বলেছিল, সেইখানেও কিন্তু ঘোষণাপত্রে সেই তফসিলেই অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে। এ বিষয়ে বিএনপি কি বলছে? ধন্যবাদ সাফা। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে টেলিফোনে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্রকে আসলে তারা ইতিবাচকই সাড়া দিয়েছেন। তারা বলছেন যে তারা যেই ঘোষণাপত্র 26টি পয়েন্ট তারা দিয়েছিলেন সেই জায়গায় 2টি পয়েন্ট বাড়িয়ে 28টি করা হয়েছে, 28টি পয়েন্টই মূলত ঘোষণাপত্রে রাখা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা যে বিষয়গুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন সেই বিষয়গুলো সরকার রেখেছে, তার কারণে সরকারকে তারা একরকম ধন্যবাদ দিয়েছেন। আর দ্বিতীয়ত তারা কিছু বিষয়, বিশেষ করে শব্দগত কিছু জায়গায় তারা আপত্তি জানিয়েছেন। আর সেই বিষয় নিয়ে বিএনপির এখন একটি অভ্যন্তরীণ বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের পর আপনি জানেন যে 8:30টার সময় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন 8টা নাগাদ, এবং সেই সময় সেই ভাষণের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে বিএনপির যে গুলশান অফিস সেই অফিসে তারা আরও প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ আপনাকে। এবং একই সঙ্গে বলি যে এনসিপিও কিন্তু ঠিক একই রকম প্রধান উপদেষ্টার যে ভাষণ আছে সেই ভাষণের পরই আনুষ্ঠানিকভাবে তাদের যে দলীয় প্রতিক্রিয়া সেটি জানাবেন। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আখলাক মুস্তাফা। সাফা যেমনটি বলছিল, জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। হতাশাজনক আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী, দু একটি দলকে খুশি করতে এই ঘোষণাপত্র, এমনটি জানিয়েছে এবি পার্টি। আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয় যা প্রস্তাব করা হয়েছিল তার বেশিরভাগই আসেনি ঘোষণাপত্রে। এদিকে রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর সবকিছু নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। পরবর্তী পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হয়েছে সেইটা এটার সাথে যুক্ত করা হয়েছে, এই অ্যাসপিরেশনটা নতুন। আমরা হয়তো যেভাবে চেয়েছিলাম আমাদের মতো করে অনেকখানি ঘোষণাপত্রে উদ্ধৃত হয় নাই, তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে ওয়েলকাম জানাই। জুলাই ঘোষণাটি জুলাই যোদ্ধাদের এবং বিগত ফ্যাসিবাদী আমলের যারা নির্যাতিত নিপীড়িত তাদের সকলের একটি স্বপ্ন পূরণের অন্যতম মাইল ফলক। ঘোষণাপত্র যতটুকু শুনেছি ততটুকু মনে হয়েছে মোটামুটি ভাবে সবার কাছে এটা একটা গ্রহণযোগ্য একটা ঘোষণাপত্র হবে। জাতির বৃহত্তর স্বার্থে আজকের এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশ এবং জাতির জন্য একটা কল্যাণকর রাষ্ট্র গঠনে আমরা দেশবাসী উপকৃত হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই জায়গাগুলোর আদলে ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী। আমরা মনে করি এটা যদি আমাদেরকে আগে দেওয়া হতো, আমাদেরকে যদি এই বিষয় নিয়ে আলোচনা করা হতো, হয়তো জাতি আরো বিশেষ যেগুলো বাদ পড়েছে এগুলো আরো সম্পৃক্ত করার সুযোগ হতো। এটা একটা রচনার মতো হয়েছে, এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ। শাপলা চত্বরে এক রাত্রে 1,54,000 গুলি চালানো হয়েছে। আলেম ওলামায়ে কেরাম হাজার হাজার জীবন দিয়েছেন এই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়, সেই কথাটা এখানে থাকা দরকার ছিল। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে জনসাধারণের উচ্ছ্বাসে মুখরিত ছিল মানিক মিয়া অ্যাভিনিউ। আগতদের মধ্যে অনেকে জানান অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির ঘোষণায় সন্তুষ্ট তারা। কেউ কেউ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবিও জানান। চেয়েছিলাম যে অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সংস্কারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সংস্কারগুলো হোক। আমরা শুধু আজকে একটা জুলাই ঘোষণাপত্র নিয়ে সদস্য থাকতে পারছি না, আমরা চাই আমাদের দেশটার পূর্ণ সংস্কার হোক। জুলাইয়ের যারা যোদ্ধা এবং জুলাইয়ের যে আমাদের সংগ্রাম সেটা রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে, আমরা খুশি। ঠিক এক বছর আগের 5 আগস্টের কথা মনে আছে? দিনের প্রথম অংশে ভীষণ উৎকণ্ঠা, এরপর হঠাৎ একটি খবর, দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তারপরই পুরোপুরি বদলে যায় সব হিসেব নিকেশ। 1 বছর পর ঠিক একই দিনে একই উচ্ছ্বাসে বাংলাদেশ। মানিক মিয়া অ্যাভিনিউতে সকাল থেকেই গানে গানে স্মরণ করা হচ্ছে 36টি দিনের বিভীষিকা আর বিজয়কে। চলবে গভীর রাত পর্যন্ত। বছর ঘুরে আবারও এলো 36 জুলাই। ছাত্র জনতার বিজয় আর ফ্যাসিস্ট পতনের ক্ষণযাপনের উপলক্ষ এলো জাতির সামনে। দিনটি স্মরণে সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে শুরু হয়েছে আয়োজন। সাইমুম শিল্পগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানমালার। নতুন স্বাধীনতার জন্য যারা দিল প্রাণ তাদের জন্য নিবেদিত। প্রতিবাদ আর সংহতির দৃপ্ত উচ্চারণের পাশাপাশি শেখ হাসিনাকে নিয়ে জারি গানও পরিবেশন করেন শিল্পীরা।
এরপর মঞ্চে আসে কলরব শিল্পগোষ্ঠী। বিপ্লবী সব গানে উঠে আসে 1 বছর আগের বিভীষিকা আর স্মৃতিকথা। নাহিদ হাসানের গিটারের তালে তালে উপস্থাপন হয় 36 দিনের বিদ্রোহী দিনলিপি। আজকে দিনটা স্মরণীয় হয়ে গেল, সাক্ষী রয়ে গেলাম, এর জন্যই আসা। আমি দ্বিতীয় স্বাধীনতাও যদি না বলি, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিপ্লব। তো হয়তো এটা ঈদের দিন না, কিন্তু অনেকটা ঈদের দিনের মতো আমার কাছে মনে হচ্ছে। তাদের স্যাক্রিফাইসের কারণে আমরা এই ডেটটা পাইছি, তাদের আত্মার শান্তি কামনা করতেছি। ঘড়ির কাঁটায় ঠিক 2:25। এই সময় পালিত হয় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন উদযাপন। মানিক মিয়া এভিনিউ থেকে উড়াল দেয় কয়েকশো হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন। একই সাথে লাল সবুজের রঙে ছেয়ে যায় নতুন বাংলাদেশের আকাশ। একের পর এক মঞ্চে চলতে থাকে সাংস্কৃতিক উপস্থাপন আর পরিবেশনা। তারুণ্যের প্রত্যাশা, আকাঙ্ক্ষা আর জুলাই যোদ্ধাদের প্রতি ভালোবাসা। নতুন বাংলাদেশের স্বপ্ন জাগরুক লাখো বাঙালির হৃদয়ে। এভাবে উচ্ছ্বাসের সঙ্গে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়াতে চায় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ। আর কোনো দাবিতে যাতে আর রাস্তায় নামতে না হয়, তার চূড়ান্ত ফয়সালা চায় আপামর জনতা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ। 1 বছর আগে এই দিনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে ভিডিও দেখা যায়, তারপরও 30 মিনিটের মতো দেশের মাটিতেই ছিলেন তিনি। কেবল শেখ রেহানা নয়, সঙ্গে করে নিয়ে যান ববি সহ আরও 3 জনকে। তৎকালীন বঙ্গবন্ধু ঘাঁটি থেকে উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন তারেক সিদ্দিকী সহ গুরুত্বপূর্ণ কয়েকজন। তাদের বহনকারী ফ্লাইটের মুভমেন্টেও কোনো ভিআইপি নিরাপত্তা ছিল না। হাসিনা সেফ এক্সিট এতটাই সাধারণভাবে করা হয়, যা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি এয়ার মুভমেন্টে কর্মরতরাও। কিভাবে, কোন পথে, কাদের হাত ধরে দেশ ছাড়তে পেরেছিলেন শেখ হাসিনা? সহকর্মী আহমেদ রেজাকে সাথে নিয়ে উত্তর খুঁজেছেন আখলাকুস সাফা। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার এই ভিডিও ফুটেজটি দেখেছেন সবাই। অনেকেই বলেন এটি শেখ হাসিনার পলায়নের ফুটেজ। আসলে কিন্তু তা নয়। ফুটেজটি ধারণ করা 5 আগস্ট বেলা 2:35 থেকে 40 মিনিটে। লোকেশন হযরত শাহজালাল বিমানবন্দরের পাশে কুর্মিটোলায় বিমান বাহিনীর তখনকার বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার মুভমেন্ট এলাকা। বিএএফ শাহীন কলেজের পাশের অফিসার্স মেস থেকে মোবাইলে এই ফুটেজ ধারণ করেছিলেন বাহিনীরই একজন। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার থেকে নেমে 4টি সুটকেস সহ গাড়িতে উঠছেন শেখ হাসিনা ও রেহানা। এরপর গাড়িতে করে যেয়ে এয়ার মুভমেন্টের ভিভিআইপি রুমে 20 মিনিট অবস্থান করেন তারা। কি হয়েছে এই 20 মিনিটে? কেনই বা সেখানে অবস্থান? জানা যায় শেষ মুহূর্তে কারো জন্য অপেক্ষা করছিলেন 2 বোন। এরই মধ্যে এয়ার মুভমেন্ট এলাকায় একে একে 4টি গাড়ি প্রবেশ করতে দেখা যায়। প্রথম গাড়িটিতে ছিলেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক। নিজের পরিচয় দিয়ে গাড়িবহর সহ ঢোকেন এয়ার মুভমেন্টের ভিভিআইপি জোনে। মূলত আরও 3 জনের জন্যই ছিল হাসিনা রেহানার সে অপেক্ষা। রেহানার ছেলে ববি সহ আরও 2 জন ছিলেন তারেক সিদ্দিকের ওই গাড়িবহরে। ততক্ষণে স্ট্যান্ড বাই বিমান বাহিনীর C-130 জুলিয়েট হারকিউলিস। তখন গণভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ঢল। এরই মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে তড়িঘড়ি করে C-130-তে ওঠেন শেখ হাসিনা সহ 5 জন, সাথে SSF-এর 1 জন ও ক্রু। ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় বিমানটি তৎকালীন বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে 32-তে যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয়। ঠিক বেলা 3:09 মিনিটে ভারতের উদ্দেশ্যে টেক অফ করে বিমানটি। ফ্লাইট প্রোগ্রেস স্ক্রিপ্ট থেকে জানা যায় ঢাকা থেকে টেক অফ করার সময় ট্রেনিং মিশন হিসেবে উড্ডয়ন করে বিমানটি। যতক্ষণ বাংলাদেশের আকাশে ছিল ততক্ষণ ট্রান্সপন্ডার ছিল বন্ধ। বিমানের ককপিট ও ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে রেডিও যোগাযোগের এই রেকর্ডিংয়ে জানা যায় হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াড কোড দেয়া হয়েছিল AJXS 1431।
ঢাকা ইটিসির রাডার মনিটরের স্ক্রিন গ্র্যাব দেখায় ফ্লাইট AJXS 1431 ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে। ঢাকা থেকে দিল্লির ফ্লাইটগুলো রাজশাহীর উপর দিয়ে যায়, কিন্তু এই ফ্লাইটটি গিয়েছে যশোরের উপর দিয়ে। এক্ষেত্রে বাংলাদেশের আকাশসীমায় 10 থেকে 15 মিনিট কম থাকতে হয়েছে। বিমানটি কলকাতার আকাশসীমার ওয়ে পয়েন্টে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটর চালু করে। এরপর থেকেই রাডারে দৃশ্যমান হয় বিমানটি, তার আগে পর্যন্ত নয়। পরে সেটি ভারতের রাজধানী দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। শেখ হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার পর আনুষ্ঠানিকভাবে আসে সেনাপ্রধানের ঘোষণা। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তারও আগে দুপুর 2:30টায় SSF সদস্যরা গণভবন থেকে শেখ হাসিনা ও রেহানাকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের এই জায়গাটিতে নিয়ে যায়। সেখানে ইটের স্তূপের পাশে অপেক্ষায় ছিল বিমানবাহিনীর MI-17 হেলিকপ্টারটি। 5 আগস্ট ভোর, গণভবনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা। পুরো এলাকায় শুনশান নীরবতা। ব্রডব্যান্ড, মোবাইল ডাটা ভোর থেকে হঠাৎই পাওয়া যাচ্ছিল না কোনো কানেকশন। ওদিকে সকাল থেকে লং মার্চ টু ঢাকা পালনে জনতার ঢল ঢাকামুখী মহাসড়কে। এই গণভবন এখন হচ্ছে জাদুঘর। 2024-এর 5 আগস্ট সকাল অনেক ভোরে ফজরের নামাজ পড়ে শেখ হাসিনা একটি চায়ের কাপ হাতে গণভবনের অফিস কক্ষে বসেন এবং সেখান থেকে পুলিশ বাহিনীতে থাকা তার যে আস্থাভাজনরা আছেন তাদেরকে তিনি টেলিফোন করেন। আমরা এরই মধ্যে জানি কারা ছিলেন তার আস্থাভাজন। এবং তখন তারা শেখ হাসিনাকে যে বার্তাটি দেন, তারা বলেন কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে পুরো গণভবন এলাকা এবং কেউ ঢুকতেই পারবে না এই গণভবনে, এমনকি একটি পিঁপড়াও না। সকাল তখন 10:30। 3 বাহিনীর প্রধান তখন গণভবনের এই কক্ষে। তারা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। উল্টো তাদের উপরই ক্ষেপে যান শেখ হাসিনা এবং তাদেরকে ভৎসনা করেন। এরপর বাহিনী প্রধানরা বলেন বহু মানুষ মারা যাবে, কারণ কোনোভাবেই গণভবনের দিকে আসা জনস্রোত আর ঠেকানো যাবে না। তারপর শেখ হাসিনা আবারও দ্বারস্থ হন পুলিশের। তখনও সক্রিয় পুলিশের কমান্ড সেন্টার। সেখান থেকে মাঠ পর্যায়ে গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছিল। সকালের মধ্যেই মৃতের সংখ্যা ছাড়ায় 100-রও বেশি। চানখারপুল, যাত্রাবাড়ি, আশুলিয়া, সাভার, উত্তরায় চলে নির্বিচারে মানুষ হত্যা। পরিস্থিতি একা আর সামাল দিতে পারেনি পুলিশ। বেলা 11টা থেকে 11:30টার মধ্যে শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে জানান জনস্রোত গণভবনে ঢুকতে আর 1 থেকে 2 ঘন্টার ব্যাপার। শেখ হাসিনার সামনে তখন একটাই পথ, পদত্যাগ। সেনাপ্রধানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। তারপর 3 বাহিনী প্রধান শেখ রেহানাকে পাশের একটি রুমে নিয়ে যান এবং সেখানে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। শেখ রেহানা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। তারপর 3 বাহিনী প্রধান ফোন করেন সজীব ওয়াজেদ জয়ের কাছে। জয় তার মাকে বিষয়টা বোঝাতে সক্ষম হন এবং এরপর শেখ হাসিনার আবদার তিনি ধানমন্ডি 32 নম্বর এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন, কিন্তু তাতে ঝুঁকি আরও বাড়বে বলে সেটিও প্রত্যাখ্যান করা হয়। এরপর তিনি সংক্ষিপ্ত একটি ভাষণ দিতে চাইলেন, যেটি জাতির উদ্দেশ্যে ভাষণ। সেই ভাষণও প্রত্যাখ্যান করা হয়, কারণ তখন তাকে জানানো হয় গণভবনের দিকে আসা যে জনস্রোত তা আর মাত্র 45 থেকে 50 মিনিটের দূরত্বে। গণভবনে 2 ঘন্টার সেই উত্তপ্ত বিতর্কের পর শেষমেশ দুপুর 12:30টার কিছু পর পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা। না, তিনি নিজে তা নিয়ে বঙ্গভবন যাননি। এখান থেকেই সেই পদত্যাগপত্রটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান
এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। যদিও ৩ আগস্ট সেনাবাহিনীর অবস্থান ও ৪ আগস্ট কূটনীতিকদের বিশেষ ব্রিফিংয়ে শেখ হাসিনা পতনের আঁচ পাওয়া যাচ্ছিল। এভাবেই অবসান হয় ১৫.৫ বছর প্রতাপের সাথে ক্ষমতায় টিকে থাকা প্রধানমন্ত্রীর। দেশের ইতিহাসে এর আগে কেউ ক্ষমতাচ্যুত হয়ে এভাবে দেশ ছেড়ে পালায়নি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু দেশেরই নয়, বিশ্বের ইতিহাসেও নজিরবিহীন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। একই সাথে জানান, এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষ নিরাপদে থাকবেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা। বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া। বলেন, ২১ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের তুলনা করতে চায়, তাদের ৫ আগস্টের এই দিনটি মনে করিয়ে দেন তারেক রহমান। দেশ এবং জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদগণ আমাদেরকে ঋণী করে গেছেন। এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। ভবিষ্যৎ বাংলাদেশ গড়া নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি ৫ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। তারেক রহমান বলেন, ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি, ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদেরও ভুলবে না এদেশের মানুষ। ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি, ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। অলক হাসান, যমুনা নিউজ। সংবিধানের জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে এনসিপির ৬ নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। মঙ্গলবার বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা ১১:৩০ কক্সবাজারে অবতরণ করেন তারা। এরপর ওঠেন কক্সবাজারের ইনানি সি বিচের একটি অভিজাত হোটেলে। গুঞ্জন ওঠে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গেছেন তারা, যদিও এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বর্ণিল আয়োজন রাজধানীতে। ঠিক সেদিনই কক্সবাজার সফরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় ৬ নেতা। কক্সবাজারের ইনানিতে একটি ৫ তারকা হোটেলে ওঠেন তারা। এনসিপির দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা ও নাসির উদ্দিন পাটোয়ারি, খালিদ সাইফুল্লাহ ও সদস্য আয়েশা খানম সেখানে যান। নির্ধারিত কোনো গাড়ির পরিবর্তে বিমানবন্দর পার্কিং এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে এনসিপির ৬ নেতা মেরিন ড্রাইভ দিয়ে ইনানির হোটেলে ওঠেন। আমি এদেরকে সিপালে লামাই দিয়ে আসছি, সাজিদ আলম আর হাসন আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি আর দুজনের নাম আমি জানি না, বুঝছেন? এরা ৫ জন, মহিলা ২ জন। এদেরকে ভাড়া দিয়ে আমি চলে যাচ্ছি ১১টার দিকে। বিভিন্ন সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে পর্যটন নগরীতে গেছেন এনসিপির নেতারা। যদিও পরে বিষয়টিকে গুজব ও প্রোপাগান্ডা বলে যমুনা টেলিভিশনকে জানান দলটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এটা গুজব, আমরা ঘুরতে আসছি, আর হলো পিটার হাসের সাথে একটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। বৈঠকের কথা চাউর হলে হোটেলে মার্কিন সাবেক রাষ্ট্রদূত ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নয়,
কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই। বৈঠকের খবর অসত্য হয়ে থাকলেও বিষয়টি নিয়ে প্রশ্ন জেগেছে সাধারণের মনে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিবর্তে কেন কক্সবাজারে ঘুরতে গেলেন এনসিপি নেতারা? তাদের বৈঠকের গুঞ্জনে হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কিছু স্থানীয় মানুষ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে, এ মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, পিআর পদ্ধতি ছাড়া ভোটে গেলে সেটা হবে জনতার সাথে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগের মতো কেউ ফ্যাসিস্ট হতে চাইলে তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি করেন এই জামাত নেতা। আরেক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলেন। তিনি বলেন, নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ, বিচার ও মৌলিক সংস্কার শেষ করতে হবে। সকালে রাজধানীর মহাখালীতে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামাতে ইসলামী। নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণমিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, যেসব রাজনৈতিক দল পিআর চায় না তারা জনপ্রিয়তা নয়, বরং চাঁদাবাজির অর্থ এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায়। হুঁশিয়ার করেন, কেউ আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে চাইলে তাদেরও প্রতিহত করবে দেশবাসী। যারা পিআর চায় না, কেন চায় না? কারণ তারা চায় জনপ্রিয়তা নাই, কিন্তু মাস্তান আছে। জনপ্রিয়তা নাই, অবৈধ চুরির চাঁদার টাকা আছে, তারা ভোটারের কাছে যায় না, টাকার কাছে যায়। দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামী। নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, একটি দলের ধারণা নির্বাচনের আগেই তারা ক্ষমতা পেয়ে গেছে, দলটির কারণেই ঐকমত্যে আসা সম্ভব হচ্ছে না। এ সময় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের জোরালোর দাবি জানান তিনি। কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান, কি বলেন ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐকমত্যে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সংসদ না থাকলেও গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন সম্ভব, তাই প্রয়োজনে গণভোট দিয়ে সংস্কার বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের বড় অর্জন 15 বছরের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের পতন, কিন্তু এর মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন গত 1 বছরে কতটা বাস্তবায়ন হয়েছে? শিক্ষাবিদ, আইনজ্ঞ ও গবেষকরা বলছেন, মব সন্ত্রাস, চাঁদাবাজি, মামলা বাণিজ্যে সেই আকাঙ্ক্ষা অনেকটা মলিন হয়েছে। হতাশা বেড়েছে কাঙ্ক্ষিত সংস্কার ও নির্বাচন নিয়েও। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারও নতুন পুরনো রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করেছেন তারা। আলমগীর স্বপনের রিপোর্ট। গুলি খাইছে একটা। গুম, খুন, গণহত্যা পেরিয়ে গণ অভ্যুত্থানে বিজয়, ছাত্র জনতার পতন, শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদী শাসনের, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলনের পথ ধরে 2024-এ আবারও পরাজয় স্বৈরাচারের। জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, ওই স্বৈর শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি। গণ অভ্যুত্থানের একটা বড় অর্জন হলো বাংলাদেশের তরুণদের রাজনীতি মনস্ক হওয়া। তবে গণ অভ্যুত্থানের 1 বছরে আইনের শাসন ও গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন কতটা পূরণ হয়েছে, এ নিয়ে প্রশ্ন আছে। এখন এতগুলি আইনের এত ব্যত্যয় হয়েছে, একটা হত্যা মামলায় 100 জনের কম আসামি হয় না। মামলায় নাম দিয়েছি, টাকা দিলে নাম তুলে নিব, এগুলি তো আমরা অহরহ দেখছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত অনেক ছাত্র কিন্তু নানা ধরনের চাঁদার ঘটনায় ধরা পড়ছে, নানা ধরনের বিভিন্ন জায়গায় তদবির ইত্যাদিতে ধরা পড়ে যাচ্ছে। ক্ষমতার একটু হাতে আসলে আমি এটা নিয়ে আমার সম্পত্তি বানাবো, টাকা বানাবো, আমি বিদেশ পাচার করব, ওই সংস্কৃতির মধ্যে ঢুকে যাওয়া, এটা গণ অভ্যুত্থানের সবার জন্য এটা খুবই বড় একটা
আঘাত বলতে হবে। প্রতিষ্ঠান তৈরি করা এবং গভর্নেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন করা, এই জায়গায় কোনো পরিবর্তন আমরা অন্তত দেখি নাই। গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন অধ্যাপক সামিনা লুৎফা। বলছেন, নীতি নির্ধারণ থেকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অনেকটাই হারিয়ে গেছে নারীরা। অভ্যুত্থান শেষ হওয়ার সাথে সাথে নারীরা ফ্রেমের নিচে চলে গেছেন বা ফ্রেম থেকে হারিয়ে গেছে। ঐকমত্য কমিশনের আলোচনায় 100 আসনে সরাসরি নির্বাচনের বিষয়টিকে তারা গুরুত্ব দেননি। বিচার ও সংস্কার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে বিশ্লেষকদের। সংস্কার বলে তো কিছু এখনো হয়নি। সংস্কার নিয়ে আলোচনা বৈঠক হচ্ছে, সেটা সংবিধান এবং নির্বাচন কেন্দ্র করে। শিক্ষা ব্যবস্থা তো হয়নি, কোনো কমিশনই হয়নি। প্রশাসনিক বা পুলিশ এই সমস্ত বিষয়ে তো কোনো বিচার ব্যবস্থা, এগুলো নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। প্রধানমন্ত্রী 2 মেয়াদে থাকবে, এটা অবশ্যই একটা অগ্রগতি, কিন্তু এতে বাংলাদেশের শ্রমজীবীদের জীবনে বড় ধরনের কোনো মৌলিক পরিবর্তন ঘটবে না। যে আশা ছিল বা আকাঙ্ক্ষা ছিল যে তারা এই বিচার প্রক্রিয়াটাকে যেভাবে দেখবেন, সেই জায়গায় কিন্তু আমাদের আশাটা পূরণ হয়নি। এই অবস্থায় জাতীয় নির্বাচনের তাগিদ তাদের। কেউ কেউ চায় যে নির্বাচনটা পিছিয়ে যাক, কিন্তু এটা ঠিক হবে না। এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে এই ধরনের চেষ্টা যদি কেউ করে সেটা থেকে দূরে থাকা। এখনো মানুষ জিজ্ঞেস করে যে নির্বাচন কি হবে, আমি তখন বলি যে হবে, কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশে অন্য সংস্কার কাজগুলো এগোবে না। যেটা কাজ করলে তাদেরকে আমরা তাদের ব্যর্থতা অনেকাংশে আমরা ভুলে যাব, সেটা হলো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। বিশ্লেষকরা বলছেন, হতাশার পথ পেরিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন এখনও আছে, তবে তা নির্ভর করবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার ওপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের অগ্রগতি পরিদর্শন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান। জাদুঘরটি 24 সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিল রূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, গণপূর্ত সচিব আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।